মুর্শেদ নীরব। স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে এবং গতানুগতিকভাবে আমরা আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আলোচনা করব আজকে। এবং আমরা সিআরপিসি সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। আমাদের এভিডেন্স অ্যাক্টের আলোচনা সম্পূর্ণ শেষ করে আমরা সিআরপিসি সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। তার ভিত্তি অনুযায়ী আমরা অলরেডি সিআরপিসির উপরে 3-4টি ক্লাস আমাদের চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি। এবং আমরা গত ভিডিওতে আমরা মামলার আমলে গ্রহণের সিআরপিসির মামলা আমলে গ্রহণের ভিত্তির কিছু স্তর আলোচনা করেছিলাম, যেখানে এফআইআর এবং জিডি সম্পর্কে আলোচনা করা হয়েছিল। এবং তারই পর্যানুক্রমিকভাবে আমরা আজকে নালিশ সম্পর্কে আলোচনা করব। তো সেটা হচ্ছে যে মামলা গ্রহণের যে ভিত্তিটা থাকে, যেটা কোন কোন বেসটি ধরে মামলাটি অগ্রসর হতে পারে বা মামলার বেসটি গঠন হতে পারে, সেটা হচ্ছে এফআইআর দ্বারা হতে পারে, জিডি দ্বারা হতে পারে, তো নালিশ দ্বারা হতে পারে। তো এটা আমরা গত ভিডিওতেও বলেছিলাম। তো যেহেতু এফআইআর এবং জিডি সম্পর্কে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি এবং তারই পরবর্তী স্টেপ অনুযায়ী আমরা আজকে নালিশ সম্পর্কে আলোচনা করব। তো নালিশে আমরা বিভিন্ন ধরনের নালিশ করার ফলে যখন কোনো ব্যক্তি পুলিশ স্টেশনে বা কোথাও ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ গ্রহণ করা হয় ম্যাজিস্ট্রেটের কাছে, নালিশটি করা হয় ম্যাজিস্ট্রেটের কাছে। যেমন এফআইআর জিডি পুলিশের কাছে করা হয়, নালিশটি করা হয় ম্যাজিস্ট্রেটের বরাবর। তো সেখানে নালিশের বিভিন্ন ধরনের কার্যক্রম আসতে পারে। যেমন যদি নালিশ দেয়া হলো ম্যাজিস্ট্রেটের কাছে, সেটি খারিজ হয়ে যেতে পারে বা ম্যাজিস্ট্রেট সেটি আমলে গ্রহণ করে নিতে পারে। আমলে গ্রহণ করলে সেটা সমন বা সমন ইস্যু করতে পারে, ওয়ারেন্ট ইস্যু করতে পারে, মানে প্রসেস ইস্যু করতে পারে। তারপরে সেই নালিশের ভিত্তিতে আরও ফার্দার ইনভেস্টিগেশন বা তদন্ত অনুসন্ধানের জন্য ম্যাজিস্ট্রেট সেটা বলতে পারে, বা ম্যাজিস্ট্রেট সেটি এফআইআর রেকর্ডে নিয়ে সেটির ভিত্তিতে একটি এফআইআর রেকর্ডের নির্দেশ দিতে পারে। তো এই বিষয়গুলো যেগুলো আছে, তো এই বিষয়গুলো সম্পর্কে ইন ডিটেলস আমরা এখন আলোচনা করব। তো আমাদের নালিশ সম্পর্কে সিআরপিসিতে আলোচনা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ধারা 4-1 জতে সংজ্ঞা দেওয়া হয়েছে নালিশের। এবং নালিশটি অ্যাকচুয়ালি হচ্ছে একটি লিখিত বা মৌখিক অভিযোগ, যেটি ম্যাজিস্ট্রেট বরাবর করা হয়, ম্যাজিস্ট্রেটের কাছে করা হয় কোনো একটি ব্যবস্থা গ্রহণের জন্য বা কোনো স্টেপ নেওয়ার জন্য, যে এই ধরনের বিষয়টি এসেছে, এটা আমার নালিশ উত্থাপন করা হলে ম্যাজিস্ট্রেট সেটার ভিত্তিতে একটি ব্যবস্থা গ্রহণ করবে। এটা কোনো জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে, যে কোনো কারো ব্যক্তির বিরুদ্ধে হতে পারে এবং সেটি আমলযোগ্য বা আমল অযোগ্য হতে পারে। যদি আমল অযোগ্য হয়, সেখানে ম্যাজিস্ট্রেট যদি চায় সেখানে তদন্তের জন্য দিতে পারে পুলিশের কাছে, যে বা অন্য কোনো ব্যক্তির কাছে সেটি তদন্তের জন্য দিতে পারে। তো নালিশের সংজ্ঞাটি হচ্ছে একটি লিখিত বা মৌখিক অভিযোগ, যেটা ম্যাজিস্ট্রেট বরাবর করা হয় কোনো একটি ব্যবস্থা গ্রহণের জন্য। সেটা জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তির বিরুদ্ধে হতে পারে এবং সেটা আমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে হতে পারে। তো ম্যাজিস্ট্রেটের বরাবর যেই নালিশটি প্রদান করা হয়, সেই নালিশ গ্রহণের কিছু পদ্ধতি রয়েছে। ম্যাজিস্ট্রেট বরাবর যে ম্যাজিস্ট্রেট যে নালিশটি গ্রহণ করবে, সেটি গ্রহণের কিছু পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো আলোচনা করা হয়েছে সিআরপিসি ধারা 200-তে। তো সেই 200 সম্পর্কে আমরা যা বলা হয়েছে সেগুলো এখন আলোচনা করব। তো ধারা 200-তে বলা আছে যে ম্যাজিস্ট্রেট নালিশটি গ্রহণের পূর্বে সেই অভিযোগটি দায়ের করা হয়েছে একটি ব্যক্তি কর্তৃক ম্যাজিস্ট্রেট বরাবর, সেই অভিযোগটি শপথপূর্বক গ্রহণ করবেন। শপথপূর্বক সেই নালিশকারী জবানবন্দি গ্রহণ করবেন এবং যে সাক্ষী থাকবে সে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন। এবং সেই জবানবন্দির সারাংশ যেটা থাকবে, তারা যে জবানবন্দিটি দিয়েছে, সেই সাক্ষী এবং নালিশকারী ব্যক্তি তাদের যে জবানবন্দিটি রয়েছে, সেই জবানবন্দিটি সে লিপিবদ্ধ করবে এবং তার পাশাপাশি সে ম্যাজিস্ট্রেট এবং নালিশকারী সেখানে একটি স্বাক্ষর প্রদান করবেন, যেটি নেওয়া হয়েছে। তো এই পদ্ধতির ধারা 200-তে আলোচনা করা হয়েছে। এই পদ্ধতি অনুসরণ করে ম্যাজিস্ট্রেট সেখানে নালিশ গ্রহণ করবে। এবং এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে 200 ধারার কিছু বিষয় রয়েছে যেখানে জবানবন্দি গ্রহণের প্রয়োজন নেই। এই 200 ধারা অনুযায়ী যে জবানবন্দি গ্রহণ করা হয়, এই কিছু কিছু ক্ষেত্রে এই জবানবন্দিগুলো গ্রহণ করার প্রয়োজন নেই। যদি সেখানে লিখিত আকারে নালিশটি গ্রহণ করা হয়, সেই ক্ষেত্রে দরকার নেই জবানবন্দি গ্রহণ করার। তারপরে আদালত যদি এখানে লিখিত আকারে নালিশ দেয়, সেক্ষেত্রেও জবানবন্দি গ্রহণের দরকার নেই। তারপরে সরকারি কোনো কর্মচারী যদি লিখিত আকারে নালিশ প্রদান করে, সেক্ষেত্রে জবানবন্দি গ্রহণের দরকার নেই। বাদবাকি ক্ষেত্রে মোটামুটি সকল ক্ষেত্রেই বা মৌখিক হলে সেক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করতে হবে। আরও একটি বিষয় রয়েছে, যেটি ধারা 192 সিআরপিসি ধারা 192 বলা আছে যে জবানবন্দি নেওয়া হয়েছে, তারপরে অনুসন্ধানের জন্য যদি অন্য কোথাও বদলি করা হয় বা পাঠানো হয়, সেক্ষেত্রে
তার পরবর্তী কার্যক্রমে যাওয়ার জন্য পুনরায় জবানবন্দি গ্রহণের প্রয়োজন নেই, কারণ যেহেতু একবার জবানবন্দি গ্রহণ করে নিয়েছে একজন ম্যাজিস্ট্রেট, তো পরবর্তী অন্য কোথাও সেটি বদলি করা হলে বা ট্রান্সফার করা হলে ফার্দার কার্যক্রমের জন্য সেখানে সে পুনরায় জবানবন্দি নিতে বাধ্য নয়। সে চাইলে পূর্ববর্তী জবানবন্দিটি নেওয়া হয়েছে সেই জবানবন্দির বেসিসে সে সামনে অগ্রসর হতে পারে। এটি বলা হয়েছে ধারা 192। তো এরপরে যে বিষয়টি হচ্ছে যে যে নালিশ গ্রহণ না করে ম্যাজিস্ট্রেট পুলিশকে এফআইআর গ্রহণের নির্দেশ দিতে পারে। এখানে যে নালিশটি গ্রহণ করা হয়েছে সেই নালিশটি আর যেই নালিশটি করা হয় সেই নালিশটি ম্যাজিস্ট্রেট চাইলে গ্রহণ না করে পুলিশকে এফআইআর গ্রহণের নির্দেশ দিতে পারে। এটি বলা হয়েছে ধারা 156 সাবসেকশন 3-এ, যে সেখানে যদি কোনো আমলযোগ্য অপরাধের তথ্য পাওয়া যায় বা সঠিকভাবে যদি পুলিশি তদন্ত হয়ে আসা প্রয়োজন বলে ম্যাজিস্ট্রেট মনে করে থাকেন, নালিশটি যখন আসে তখন ম্যাজিস্ট্রেট যদি এরকম মনে করে থাকেন যে এটি একটি আমলযোগ্য অপরাধের তথ্য এবং এখানে আরও তদন্তের প্রয়োজন, তার পাশাপাশি আরও অধিকতর বিশ্লেষণের প্রয়োজন, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট চাইলে সেই বিষয়টি সে নালিশ গ্রহণ না করে পুলিশের কাছে পাঠাতে পারে ফার্দার আরও ইসের জন্য আরও এফআইআর গ্রহণের জন্য নির্দেশ দিতে পারে, যেটার এফআইআর দায়ের করা হোক বা এফআইআর গ্রহণ করা হোক। এরপরে নালিশের যে বিষয়টা আছে, যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে ধারা 202। ধারা 202-তে বলা আছে যে ম্যাজিস্ট্রেট তদন্ত বা অনুসন্ধানের জন্য প্রেরণ করতে পারে ইস্যু প্রসেস স্থগিত রেখে। ম্যাজিস্ট্রেটের কাছে যখন নালিশ দেওয়া হয়, কোনো নালিশকারী যখন নালিশ প্রদান করে ম্যাজিস্ট্রেটের কাছে, তখন সে ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এই বিষয়টিতে আরও তদন্ত আরও অনুসন্ধান প্রয়োজন, তখন সে তার কাছে যখন নালিশটি আসে তার আমলে গ্রহণ করার পরে পরবর্তী স্টেজটি থাকে প্রসেস ইস্যু করা। প্রসেস ইস্যু সম্পর্কে আমরা গত ভিডিওগুলোতে অনেক আলোচনা করেছি, যেমন ওই সমন ওয়ারেন্ট দেওয়ার ক্ষেত্রে, ইস্যু করার ক্ষেত্রে। তো প্রসেস ইস্যু করা তার দায়িত্ব, সে ম্যাজিস্ট্রেট যদি চায় সেই প্রসেস ইস্যুটাকে স্থগিত রেখে সে তদন্ত বা অনুসন্ধানের জন্য প্রেরণ করতে পারে। তো এখানে চাইলে সে ম্যাজিস্ট্রেট নিজেও অনুসন্ধান করতে পারে বা অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধান করার জন্য বলতে পারে বা পুলিশ বা অন্য যে কোনো ব্যক্তিকে আরও তদন্ত করার জন্য বলতে পারে। তো এটি ধারা 202-এ বলা আছে। তো এইখানে যে তদন্ত রিপোর্টটি আসবে এই ধারা অনুযায়ী সেটি গঠিত হবে এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করেই মামলা অগ্রসর হয়। যদি পুলিশ সেখানের যে রিপোর্টটি আসে, এখানে যখন এই ধারা বেসিসে যখন তাকে একটি রিপোর্ট করতে দেওয়া হয়, অনুসন্ধানের রিপোর্ট বা তদন্ত রিপোর্ট, এই রিপোর্টগুলো যখন ম্যাজিস্ট্রেটের কাছে আসে, ম্যাজিস্ট্রেট যদি সেই রিপোর্টটি দেখে বুঝতে পারে যে এখানে মামলায় অগ্রসর হওয়ার মতো কোনো ভিত্তি নেই বা মামলায় অগ্রসর হওয়ার মতো কোনো কারণ নেই, তাহলে ধারা 203 অনুযায়ী সে চাইলে সেটিকে সেখানে খারিজ করে দিতে পারে বিষয়টি। তো এরপরে ধারা 204-এ বলা হয়েছে যে এই রিপোর্টটি যদি আসার পরে ম্যাজিস্ট্রেট যদি দেখে যে আমলে গ্রহণ করার মতো যথাযথ উপাদান রয়েছে বা যথেষ্ট উপযুক্ত কারণ রয়েছে, সেক্ষেত্রে তাহলে যদি দেখে আমলে গ্রহণ করার যোগ্য বিষয়টি, তাহলে ম্যাজিস্ট্রেট ধারা 204 অনুযায়ী সে প্রসেস ইস্যু করে দিবে। এরপরে ধারা 204-3-এ বলা, এই 204-এরই সাবসেকশন 3-এ বলা হয়েছে যে এই যে পরোয়ানাটা জারি করবে, প্রসেস ইস্যু করবে, সেক্ষেত্রে পরোয়ানার ফি প্রদান করতে হবে এবং এই ফিটা যদি প্রদান না করে থাকে তাহলে সেক্ষেত্রে নালিশটি খারিজ করে দেওয়া হবে। কারণ এই এটি প্রদান করার জন্য যেই ফিটি রয়েছে সেটি সেই নালিশকারীকে দিতে হয় এবং সেই অনুযায়ী তারা সামনে অগ্রসর হয়ে থাকে এবং সেই ফি যদি সে প্রদান না করে থাকে সেক্ষেত্রে এই নালিশটিকে খারিজ করে দেওয়া হবে। এরপরে যে বিষয়টি আমরা বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে নারাজি পিটিশন সম্পর্কে, কারণ আমরা এই ধারারই পর্যায়ক্রমিকভাবে আলোচনা করে আসছি। তো সেই পর্যায় অনুযায়ী আমরা এরপরে যে বিষয়টা আছে সেটি হচ্ছে নারাজি পিটিশন, যেটাকে প্রোটেস্ট পিটিশনও বলা হয়ে থাকে। তো এই যে তদন্ত রিপোর্টটা আসে, এই তদন্ত রিপোর্টের যেই ফলাফলটা প্রসেস ইস্যু হয় বা যাই হয়, তো এই তদন্ত যে রিপোর্টটা আসে, এই তদন্ত রিপোর্টটা যদি নালিশকারী যে ব্যক্তি আছে সে যদি না, বা অন্য যে ব্যক্তি আছে সে যদি না মেনে থাকে, সে যদি বলে যে আমি তদন্ত রিপোর্টটি মানি না বা খারিজ করার যদি এই ধরনের কোনো বিষয়পত্র সে তুলতে চায়, সে চাইলে সেই আবেদন করতে পারবে, কিন্তু নালিশটি খারিজ হয়ে যাওয়ার পূর্বে এই আবেদন করতে হবে কারণ সহ সেই নালিশটি খারিজ হওয়ার পূর্বে এই আবেদনটি করতে হবে। পরবর্তীতে খারিজ হয়ে যাওয়ার পরবর্তীতে এই আবেদনটি করতে পারবে না, কিন্তু যখন সেই আবেদনটি করবে অবশ্যই তাকে কারণ সহ উল্লেখ করে তারপরে আবেদনটি করতে হবে। পরবর্তীতে যখন আবেদনটি করা হয় নারাজি পিটিশনের, যে তদন্ত না মেনে যখন আবেদনটি করা হয়, নারাজি পিটিশন দেওয়া হয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট, এটা টোটালি ম্যাজিস্ট্রেটের উপর থাকে যে সে বিষয়টি অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে, টোটালি এটা ম্যাজিস্ট্রেট একটি ডিসক্রিশনের পাওয়ার বা বিবেচনামূলক ক্ষমতা বলা যায়। তো গ্রহণ করে পুনরায় তদন্ত দিতে পারে এখানে ম্যাজিস্ট্রেট, সেই বিষয় নারাজি পিটিশনটিকে গ্রহণ করে ম্যাজিস্ট্রেট চাইলে আরও তদন্তের জন্য দিতে পারে, বা পূর্বে এখানে যদি তদন্তের জন্য দিয়েও থাকে তাহলে পূর্ববর্তী যে অফিসারেরা তদন্ত করেছে বা পূর্ববর্তী যে সংস্থা তদন্ত করেছে তাদের কাছেই
আবার মানে আবার দেওয়া যাবে না, পুনরায় দেওয়া যাবে না, এবার অন্য কোন অফিসারদের কাছে তদন্তের জন্য পাঠাবে ম্যাজিস্ট্রেট। এবং আবার যখন তদন্ত রিপোর্ট আসবে তখন সেই 200 ধারা অনুযায়ী আবার সেই বিষয়টি সেমভাবে রেকর্ড করা হবে নারাজি পিটিশন শেষ হয়ে যখন আসবে। তারপরে আবার যখন 202 ধারা অনুযায়ী যেসব একটু আগে যে বিষয়গুলো আলোচনা করলাম সেই 202 ধারা অনুযায়ী আবার কার্যক্রম শুরু হবে। তো এই পিটিশন, এই যে নারাজি পিটিশনটি যখন দেয়া হয়, এই নারাজি পিটিশনটি যদি ম্যাজিস্ট্রেট গ্রহণ না করে যদি খারিজ করে দেয়, সেক্ষেত্রে সে চাইলে রিভিশন করতে পারে, আবার চাইলে নতুন করে মামলাও করতে পারে। তো এই ছিল নারাজি পিটিশনের বিষয়বস্তু। এবং এরপরে ধারা 202-এর সাবসেকশন 2-এর এতে বলা আছে, ধারা 202-এর সাবসেকশন 2-এর এতে বলা আছে যে অভিযোগটি যদি শুধু দায়রা আদালতে বিচার করার যোগ্য হয় বা দায়রা আদালতের বিচার করার ক্ষমতা থাকে, সেক্ষেত্রে তখন অভিযোগকারী এবং সকল সাক্ষীকে উপস্থিত হওয়ার নির্দেশ দিবে ম্যাজিস্ট্রেট, এবং তার পাশাপাশি তাদের যে শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করে আমলে গ্রহণ করবেন বিষয়টি। এখানে যদি সেটি দায়রা আদালতের বিচারযোগ্য থাকে বা বিচার করার ক্ষমতা থাকে, তাহলে সকল যে ব্যক্তি থাকবে, নালিশকারী ব্যক্তি, অভিযোগকারী ব্যক্তি থাকবে বা সাক্ষী থাকবে, তাদেরকে উপস্থিত হতে বলবে এবং উপস্থিত হওয়ার নির্দেশ দিবেন, এবং সেই অনুযায়ী তাদের শপথপূর্বক একটি জবানবন্দি গ্রহণ করে বিষয়টি আমলে গ্রহণ করা হবে। তো এই যে আমরা তারপর এই যে বিষয়পত্র আসলো, যে নারাজি পিটিশনও দেওয়া হলো, সবই করা হলো, করার পরে যখন এখানে আমরা প্রসেস ইস্যুর বিষয়টি দেখি, আমলে গ্রহণ করার পরে যখন প্রসেস ইস্যু করে ম্যাজিস্ট্রেট, তখন প্রসেস ইস্যুর কিছু পূর্ব শর্ত রয়েছে। পূর্ব শর্তের এখানে বিষয়টি হলো বাদীর যে সাক্ষী আছে, যে বাদী যে সাক্ষীগুলো তুলবে, সেই সাক্ষীর একটি তালিকা অবশ্যই তাকে দিতে হবে, এবং প্রসেস যে ইস্যু করবে সেই প্রসেস ইস্যুর ফিটিও নালিশকারীকে দিতে হবে। যদি এই প্রসেস ইস্যুর ফি না দেওয়া হয় বা বাদীর সাক্ষীর তালিকা না দেওয়া হয়, সেক্ষেত্রে এখানে প্রসেস ইস্যু হবে না এবং সেটিকে খারিজ করা হবে সেই নালিশটিকে, এবং এর বিরুদ্ধে চাইলে রিভিশনও করা যাবে এবং নতুন মামলাও চাইলে করা যাবে। এরপরে যে বিষয়টি আছে ধারা 201-এ, যে আমলে গ্রহণ এবং নালিশে গ্রহণের ক্ষমতা যদি না থাকে, যেখানে আমলে যে ম্যাজিস্ট্রেটের কাছে নালিশটি করা হয়েছে সেখানে যদি তার আমলে গ্রহণ করার বা নালিশটি গ্রহণ করার ক্ষমতা না থাকে, সেটি যদি লিখিতভাবে অভিযোগ করা হয়ে থাকে, তাহলে সেই লিখিত অভিযোগটি উপযুক্ত আদালতে প্রেরণ করা হবে, এবং সেটি যদি মৌখিকভাবে সেই নালিশটি করা হয়ে থাকে, তাহলে সেই নালিশকারী ব্যক্তিকেই উপযুক্ত আদালতে প্রেরণ করে দেওয়া হবে। এটা বলা আছে ধারা 201-এ। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা ধারা 205 সম্পর্কে। সেটি হচ্ছে ব্যক্তিগত হাজির হতে অব্যাহতি। মানে নালিশকারী আসামিপক্ষ ব্যক্তি যে ব্যক্তিগতভাবে হাজির হবে, সেই বিষয়টি থেকে সে যদি অব্যাহতি হওয়ার মানে সে যদি হাজির হতে না চায়, তাহলে তাকে সেইভাবে আবেদন করতে হবে হাজির হতে অব্যাহতি হওয়ার জন্য। আসামিপক্ষ ধারা 205-এর 1 অনুযায়ী আসামিপক্ষ এই আবেদন করবে, ওই পক্ষ করবে না বা বাদী পক্ষ করবে না। এখানে আসামিপক্ষ আবেদন করবে হাজির না হওয়ার জন্য, এবং ব্যক্তিগতভাবে সেখানে সে অব্যাহতি চাইবে যাতে তার কোর্টে উপস্থিত হতে না হয় বা হাজিরা দিতে না হয়। এখানে সে আইনজীবীর মাধ্যমে হাজির হবে, এবং এই ডিসিশনটা টোটালি আদালতের উপর নির্ভর করে, এবং আদালত সেটি বিবেচনা করবে যে সে এই আবেদনটি মানবে কি মানবে না। সে তখন এই বিষয়টির প্রয়োজনীয়, তার হাজির হওয়ার প্রয়োজনীয়তা, ধরন, প্রকার বা পূর্ববর্তী যেসব দণ্ড রয়েছে সেই সব দণ্ডের উপর ভিত্তি করে সে এই ডিসিশনটি নেবে। আর যদি এই আবেদনটি করতে হবে, 10 টাকার একটি বন্ড থাকে, সেই বন্ড সহকারে এই আবেদনটি করতে হবে। তারপর আদালত ম্যাজিস্ট্রেট ডিসিশন দিবে যে এটি মান্য করা হবে কি হবে না। যদি মেনে নেয়, তাহলে তার পরবর্তীতে সে আইনজীবীর দ্বারাই সেখানে হাজিরা নিশ্চয় ইনশিওর করতে পারবে। আর যদি না মেনে নেওয়া হয়, তাহলে যথাযথভাবে তাকেই হাজির হয়ে কোর্টে সে হাজিরা দিতে হবে। এরপরে ধারা 205-এর সাবসেকশন 2-এ বলা হয়েছে, যদি এমন একটি নির্দেশ দিলে এবং যদি মঞ্জুর করে নেয়, তাহলে ম্যাজিস্ট্রেট যদি প্রয়োজন মনে করে, যদি তাকে অব্যাহতি দেয়া হয়, তাকে হাজির হতে অব্যাহতি দেয়া হয়, মানে তার হাজির হতে হবে না, এটা যদি ম্যাজিস্ট্রেট এই আবেদন প্রথমে মেনে নেয় বা আবেদন অ্যাকসেপ্ট করা হয়, পরবর্তীতে যে কোনো সময় ম্যাজিস্ট্রেট যদি চায়, সেক্ষেত্রে ব্যক্তিগত হাজিরের নির্দেশ দিতে পারে। এখানে 205-এর সাবসেকশন 2-এ বলা হয়েছে, এবং ব্যক্তিগত হাজিরার কথা আমরা সিআরপিসির 540-এর এতেও পেয়ে থাকি, সে ব্যক্তিগত হাজিরের কথা। তো এখানে ম্যাজিস্ট্রেট চাইলে যে কোনো সময় এই আবেদনটি বাতিল করে তাকে পুনরায় হাজির হওয়ার, যখন সে মনে করবে পুনরায় তার হাজির হওয়া প্রয়োজন, তখন সে অনুযায়ী তাকে হাজির হতে বলতে পারে। তো এরপর আমরা যে বিষয়টি দেখব, যে একটি অপরাধ নিয়ে এফআইআরও আবার সিআর কেসও। তো এই বিষয়টি সম্পর্কে দেখব। এই বিষয়টি সম্পর্কে আলোচনা করেছে ধারা 205-এর ডিতে। ধারা 205-এর ডিতে আলোচনা করা হয়েছে যে একটি অপরাধ নিয়ে
এফআইআরও দায়ের করা হয়েছে এবং তার পাশাপাশি নালিশও দায়ের করা হয়েছে। যদি ম্যাজিস্ট্রেট এখানে দেখতে পায় যে দুই দিক থেকেই দায়ের করা হয়েছে, এফআইআরও দায়ের করা হয়েছে, নালিশও ম্যাজিস্ট্রেটের কাছে বরাবর দায়ের করা হয়েছে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এখানে কি করবে, সাবসেকশন ধারা 205-এর ডি-এর 1-এ বলা হয়েছে বা 1-এ বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট এই বিচার বা অনুসন্ধানটি স্থগিত রাখবেন এবং পুলিশের কাছ থেকে প্রতিবেদন তলব করবেন। পুলিশকে বলা হবে এই বিষয়টি নিয়ে প্রথমে একটি প্রতিবেদন দিতে এবং পুলিশ প্রতিবেদনটি না আসা পর্যন্ত সেখানে সমন ওয়ারেন্ট বা প্রসেস ইস্যু এখানে কার্যক্রম কোনো ধরনের কোনো কার্যক্রম করা হবে না, প্রসেস ইস্যু এখানে সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এবং সাবসেকশন 2-এ বলা হয়েছে পুলিশ প্রতিবেদন যখন আসবে তখন তার উপর ভিত্তি করে অপরাধ আমলে গ্রহণ করবে এবং এফআইআরের সেই বিষয়টি এফআইআরের ভিত্তিতে যে গ্রহণ করা হয়েছে সেভাবে সেটিকে বিবেচনা করা হবে। এবং সাবসেকশন 3-এ এখানে 205-এর ডি-এর 3-এ বলা হয়েছে যে পুলিশ প্রতিবেদনটি আসার পরে বিচারাধীন মামলায় সেখানে যদি দেখা যায় যে অভিযুক্ত ব্যক্তির সাথে বিষয়টি সম্পর্কিত নয়, তাহলে এখানে কি করবে ম্যাজিস্ট্রেট, তখন সেখানে ম্যাজিস্ট্রেট তার সিআর মামলার যেই কার্যক্রমটি ছিল বা শুরুতে যে নালিশি মামলার আমরা যেই কার্যক্রমগুলো শুরুতে আলোচনা করলাম, এখানে এফআইআরের দ্বারা দায়ের করা হিসেবে বিবেচনা না করে তার যেখানে বিষয়টি হোল্ড করে পুলিশ প্রতিবেদন চাওয়া হয়েছিল যে এফআইআরের বেসিসে করা হবে, সেই এফআইআরের বেসিস না করে সে তার সিআর মামলা বা নালিশি মামলার যেসব নিয়মাবলী সেই অনুযায়ী তার কার্যক্রম পরিচালনা করবে। তার মামলাটি বা তার বিষয়টি সেখানে কার্যক্রমটি যেখানে হোল্ড করা হয়েছিল সেখান থেকে আবার বিষয়টি অগ্রসর করা হবে। তো এই ছিল আমাদের টোটালি নালিশ সম্পর্কে আলোচনা। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো ল্যাকিংস আপনাদের নজরে পড়ে থাকে তাহলে কনস্ট্রাকটিভ ওয়েতে আশা করি কমেন্ট করবেন, বিষয়গুলো সংশোধন করে পরবর্তীতে আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আশা করি আপনাদের ফিডব্যাক দিবেন। তো ধন্যবাদ সকলকে আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।